এখনকার বিএনপি কি আগের বিএনপি চেয়ে আলাদা? বিএনপির আসন পরিবর্তন হয়ে গেছে। তখন বিএনপি ছিল শোষিতের আসনে, এখন বিএনপি হয়ে গেছে শাসকের আসনে। আমি যদি শোষক নাও বলি, সার্টেনলি বিএনপি শাসকের আসনে। এবং যেহেতু আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি কোনো দলের সংসদ সদস্য না, সুতরাং আমার কিন্তু ক্রিটিক করার ব্যাপারে আমার কোনো বাধা নাই। আমি এই সুযোগে আপনাকে এটাও বলি, আপনি আমার চেয়ে ভালো জানবেন, বাংলাদেশের সংবিধান 70 অনুচ্ছেদ সংশোধন না করেও যে কোনো বেসরকারি সদস্য অর্থাৎ মন্ত্রীর বাইরে যতজন পার্লামেন্ট মেম্বার আছেন, যারা কেবলমাত্র এমপি, যেই দল থেকে আসুক না কেন, তারা কিন্তু সরকারের সমালোচনা করতে পারে। কিন্তু বাংলাদেশের হিস্ট্রিটা এতই চমৎকার যে আমরা কখনো কখনো কোন সংসদ সদস্যকে সমালোচনা তো দূরেই থাক, নিজের দলের স্তুতির বাইরে টু দ্য পয়েন্ট খুব কম কথা বলতে দেখি। আমি আপনাকে একটু বলি যদি সুযোগ দেন। এখন তো রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আলোচনা চলছে। আমি অবাক হয়ে দেখলাম, বিশ্বাস করেন 300 জন সংসদ সদস্য একজনও বলল না এই প্যারাগ্রাফে বা মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এটা বলেছেন, তার প্রেক্ষিতে আমার বক্তব্য এইটা, বা এই প্যারাগ্রাফে এটা বলেছে, আমি কিন্তু বলেছি। এবং ভেরি কি বলবো, এটাকে ইন্টারেস্টিংই বলি, দুঃখজনক লাগে তারপরেও ইন্টারেস্টিংই বলি। আমাকে কিন্তু সময় দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগ সরকার যতটা না অনুদার ছিল, এই সরকার তার চেয়ে কোনো অংশে কম অনুদার নয়। আমাকে একবার বিরোধী দলের চিফ হুইপের কাছে দৌড়াতে হয়, একটু টাইম দাও, 2 মিনিট বাড়াও। সে বলে না না আমি তো জানি না, আপনি সরকারি দলের কাছে যান। সরকারি দলের কাছে যাই, তারাও তো রেসপন্সিবিলিটি নেবে না, কারণ কে আর মানে কাছে ডেকে বকাবাদ্য শুনতে চায়, তাই না? সো আন্ডারস্ট্যান্ডেবলি তারাও চায় না যে আমি কথা বলি। সো আমার এই 1 মিনিট 1 সেকেন্ড, খালেদ ভাই, আমি কিন্তু জানি 1 মিনিটে কয়টা শব্দ বলা যায়, 150টা। আপনি মোটামুটি কমফোর্টেবলি 150টা শব্দ 1 মিনিটে বলতে পারবেন। সো আমাকে ওই শব্দ গুইনা না আমার স্পিচটা রেডি করতে হয়। সো এই এফর্টটা আমি হাসিনা আমলেও দিয়ে আসছি, এই এফর্টটা আমাকে তারেকের আমলেও দিতে হচ্ছে। সো ইট ইজ দ্য সেম ওল্ড স্টোরি ফর রুমিন ফারহানা। বেঁচে ফারহানা, জাস্ট মানে আপনাকে যদি এই সরকার মনোনীত করতো নির্বাচনের জন্য, বা মনোনীত করে নাই নির্বাচনের জন্য, এইটা থেকে আপনার পার্সোনাল গ্রাজ বা ক্ষোভের জায়গাটা কি আসে? মানে ব্যাপারটা কি এরকম যে আপনাকে যেহেতু নমিনেশনটা দিল না বা আপনাকে যথাযথ মূল্যায়ন করলো না, সেই জন্য আপনি একটা পার্সোনাল গ্রাজ থেকে আজ বিএনপির বিরোধিতা করতেছেন? তাহলে খালেদ ভাই আপনি আমাকে বলেন, নমিনেশন তো ডিক্লেয়ার হয়েছে নভেম্বরে, এন্ড অফ নভেম্বর। এর আগে 5ই অগস্টের পর থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই যে 15টা 13টা 14টা মাস আমি যে বিএনপির নানান অপকর্ম নিয়ে প্রশ্ন তুলেছি, সেটা কেন তুললাম? তখন তো আর মনোনয়ন দেওয়া না দেওয়ার কথা আসে নাই, আমি কিন্তু তুলেছি। 1 2 হলো, আমি সব সময় আপনাকে আমার আগের ইন্টারভিউতেও বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর আসন পরিবর্তন হয়। আজকে যে এদিকে বসছে, কালকে সে ওদিকে বসে, কিন্তু ভাগ্যের পরিহাস আমার আসনটা অপরিবর্তিতই থাকে। আমি সব সময় অপ্রেসড মানুষের পক্ষে কথা বলি, যে কারণে যখন বিএনপির নেতাকর্মীদের যেভাবে মামলা হামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলার মধ্যে দিয়ে যেতে হয়েছে, আজকে যখন আমি দেখি একই কায়দায় এফআইআর এর মধ্যে সেম অ্যালিগেশন, 25টা 30টা এফআইআর দেখি একই অ্যালিগেশন, শুধু নাম পরিবর্তন হচ্ছে, 500 জন আসামি, তার মধ্যে ধরেন শিরিন শারমিন চৌধুরী খুনের মামলা, মানে উইচ ইজ অ্যাবসার্ড। তো এই বিষয়গুলো যখন আমি দেখি, তখন আমার কাছে মনে হয় এগুলো ভীষণ রকম অন্যায়। এবং একজন আইনজীবী হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন নাগরিক হিসেবে, একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা প্রতিবাদ করার একটা মানে কি বলবো, এটা আমার প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন এটার বেনিফিট শিরিন শারমিন চৌধুরী পাচ্ছে না এটার বেনিফিট তারেক রহমান পাচ্ছে, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যায়টার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানে একটা আওয়াজের বাইরে তো আসলে আমার মতন সামান্য একজন সংসদ সদস্য কিছু করতে পারে না, এর চেয়ে বেশি কিছু করার আসলে আমার নাই, আমার ক্ষমতা নাই, কিন্তু আওয়াজটা তো আসলে তোলা দরকার। আচ্ছা বেরিসা ফারহানা, এই সিরিজের শেষ প্রশ্ন, আপনি কি
এই 15 বা 17 বছরে মানে আপনি কি সবসময় এরকম ন্যায়ের পক্ষে থেকেছেন দলের পক্ষে না থেকে? সবসময় কি আপনি? না, আমি সব সময় পারিনি, না পারিনি। আপনাকে অনেক সময় আমাকে অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়েছে, অনেক কিছু বলা উচিত কিন্তু আমি হয়তো বলি নাই। তবে খালেদ ভাই, আমি নিজের সঙ্গে নিজে বসেছি, আমি 1-1.5 বছর আমি নিজের সঙ্গে নিজে প্রচুর কথা বলেছি, এবং আমি নিজেকে প্রশ্ন করেছি যে তুমি কেন বলো নাই, কেন তখন তুমি এই কথাগুলো বলো নাই। হ্যাঁ, ধরুন 21 আগস্ট ফর এক্সাম্পল, এটা নিয়ে কিন্তু আমি আমার দলের যে ন্যারেটিভ সেটা আমি বারবার বলেছি। হ্যাঁ, তারপরে ধরুন বিচার বিভাগের স্বাধীনতা, মাজদার হোসেন মামলা, এই মামলাটা যে যখন সৈয়দ ইশতিয়াক আহমেদ বারবার চেষ্টা করলেন যেটা করার, তখন কিন্তু বিএনপি 2001 সালে সেই সময় বলেছিল না আমরা এসে করব, কিন্তু সেই মামলাটা কিন্তু 7 পর্যন্ত হয় নাই, সেই মামলার বাস্তবায়ন। তারপরে ধরুন বিচারপতিদের বয়স বাড়ানো, হ্যাঁ, কে এম হাসানকে চিফ অফ দি গভর্নমেন্ট করার জন্য, ইন্টারিম গভর্নমেন্ট করার জন্য। সো এই বিষয়গুলো আমি আসলে বলি নাই, এবং আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি যে আমি কেন বলি নাই। আমার কাছে মনে হয়েছে যে তখন যেরকম হিনিয়াস ভাবে বিরোধী দলকে দমন করা হচ্ছিল, তখন আমার কাছে এই সত্যগুলো বলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলা, গুপ নিয়ে কথা বলা, আমাদের বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, কিংবা আমার নেতাকর্মীদের গায়েবী মামলা নিয়ে কথা বলা, কিংবা ধরুন কারাগারে ধারণ ক্ষমতার বাইরে বন্দি নিয়ে আমাদের যে একেবারে ত্রাহি অবস্থা সেটা নিয়ে কথা বলা। তো আমি আসলে ওগুলাতে অনেক বেশি ফোকাস করেছি, কিন্তু হ্যাঁ, এই কথাগুলো আমি এড়িয়ে গেছি, এই কথাগুলো আমি দলের ন্যারেটিভ দিয়েছি। পরের প্রসঙ্গে আসি, যে অনেকে বলছেন, স্পেসিফিকলি একজন তো বলে দিচ্ছেন যে সংসদের বাইরে বিএনপি ও জামায়াতের যে দ্বন্দ্ব সেইটা আসলে আর্টিফিশিয়াল। আমরা যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচয় করিয়ে দিয়েছিলেন যে এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে, সে মাহফুজ সাহেবও বারবার, সাবেক উপদেষ্টা, বারবার বলেছেন যে এটা একটা ভাগ বাটোয়ারার সংসদ, এরকম ইঙ্গিত করেছেন বারবার। আপনার কাছে কেউ এরকম মনে হয় যে বিএনপি ও জামায়াতের দ্বন্দ্ব আসলে আর্টিফিশিয়াল, মানে তারা একটা স্টেজড, মানে WWF এর মতো যেরকম একটা স্টেজড খেলা হয় সেরকম একটা খেলা খেলছেন দর্শকদের বিনোদন দেওয়ার জন্য বা ব্যস্ত রাখার জন্য? আমি এখন আপনাকে যে উত্তরটা দেব, তারপরে আমার উপরে তীব্র সাইবার অ্যাটাক হবে, দুটো দল থেকেই তীব্র সাইবার অ্যাটাক আসবে আমার উপরে, কিন্তু তারপরেও সত্য কঠিন, কঠিনেরই তো ভালোবাসিলাম, তাই না? একেবারে স্টেজ আমরা আর মামুরা, গঠনমূলক সমালোচনা, এই শব্দবন্ধটি শেখ হাসিনার মুখে আমরা ক্রমাগত শুনতাম যখন জাতীয় পার্টি বিরোধী দলে ছিল। গঠনমূলক সমালোচনা করবেন আপনারা, আজকালও সংসদে প্রায় শুনি গঠনমূলক সমালোচনা। হোয়াট ইজ গঠনমূলক? হু উইল ডিসাইড উইচ সমালোচনা ইজ গঠনমূলক এন্ড উইচ সমালোচনা ইজ ভাঙ্গামূলক, নট গঠনমূলক? হু ইজ গোয়িং টু ডিসাইড দ্যাট? অ্যান্ড আমি জানি না, আমি আসলে রাজনৈতিক কর্মী, বুদ্ধিও কম, বুঝি না গঠনমূলক কাহাকে বলে এবং কে উহা নির্ণয় করিবে। সো আমি শেখ হাসিনার সময়ও যেভাবে দেখতাম, যাকে আমরা গৃহপালিত বিরোধী দল বলতাম ওই সময়ে, সবাই মিলেই বলতাম, সেই জাতীয় পার্টির ব্যাপারে যে ধরনের একটা খেলা একটু কুসুম বিরোধিতা, আমি এটাকে বলতাম কুসুম বিরোধিতা। সো এখনো আমি তার থেকে খুব ব্যতিক্রম কিছু দেখি না, এবং আমি বিশ্বাস করি সংসদ যারা ফলো করেন, পার দলীয় কর্মীর বাইরে সাধারণ মানুষ, তারাও বুঝবেন যে এই সংসদটা একেবারেই আমরা আর মামুরা। এনসিপিকেও কি আপনার একই জায়গায় রাখবেন, নাকি এনসিপির যিনি প্রধান নেতা আছেন নাহিদ ইসলামের বক্তব্য আমরা শুনলাম যে আজকেই যে বেশ গোছানো বক্তব্য দিয়েছেন, বেশ কিছু প্রসঙ্গ এনেছেন, আজকে সংসদ নেতা তারেক রহমানও বক্তব্য রাখলেন, অনেকেই বলছেন যে এরকম সংশোধিত দেখতে চেয়েছিলাম। আপনি আসলে মানে কেন এত সমালোচক হয়ে উঠছেন যে একটা ভালো প্র্যাকটিস হচ্ছে বলে অনেকে? আমি দেখছিলাম যে আমার সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বা যাদেরকে আমি ফলো করি তাদের বেশিরভাগই আসলে জনাব নাহিদ ইসলামের বক্তব্য বা জনাব তারেক রহমানের বক্তব্য প্রশংসাই করছিলেন।
আমার পক্ষে ব্যক্তি হিসেবে সিঙ্গেল আউট করাটা শোভন হবে না। আমি বরং দল হিসেবে বলি, হ্যাঁ ডেফিনেটলি এনসিপি কে আমার কাছে অনেক বেশি ভোকাল এবং অনেক বেশি, অ্যাটলিস্ট আমি যদি জামাতের সঙ্গে তুলনা করি, অনেকটাই তারা ক্রিটিক গভর্নমেন্টের, এবং রাইটলি ক্রিটিসাইজ করে, তারা খুব সঠিকভাবেই করে যে বিষয়গুলো করে। এবং বিশেষ করে আমি যদি মানে নামই বলি, হাসনাত আব্দুল্লাহ খুবই শক্তভাবে ক্রিটিক করেন, এবং আমি মনে করি যে একজন সত্যিকার বিরোধী দলের সদস্য হিসেবে, হ্যাঁ এটাই আসলে সকলের করবার কথা ছিল, সকলের কাছ থেকেই এটা আমরা আশা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের। আর যারা বলছে এমন সংশোধিত দেখতে চেয়েছিলাম, তাদের উদ্দেশ্যে আমি বিনীতভাবে বলি, আমি তো আসলে গত 15 বছর এমন সংসদই দেখেছি। হ্যাঁ, মানে যদি 15 বাদই দেন, এটি প্রথম নয়। না 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 না, 14 সাল থেকে 24 পর্যন্ত আপনি ধরেন না, হ্যাঁ 14 থেকে 24 পর্যন্ত অন্তত 10টা বছর তো আমরা আসলে এই কুসুম কুসুম বিরোধিতা, গঠনমূলক সমালোচনা, তুমিও আছো আমিও আছি, শুধু শুধু তো আর খারাপ কথা আমরা কেউ কারো বিরুদ্ধে বলবো না, একটু একটু পিঠ চাপড়ানো, একটু একটু খোঁচা, মিষ্টি মিষ্টি প্রেম, এই সংসদ তো আমরা দেখছি ভাই। মানে 14 থেকে 24 ইট ওয়াজ অ্যাবসলিউটলি দ্য সেম। ওকে, আমি দেখেন খালেদ ভাই, আরেকটা জায়গা আপনি একটু দেখেন, শেখ হাসিনা আমাদের ক্রমাগত ভয় দেখাইতো, হ্যাঁ যে দেখো জঙ্গি না আবার আইসা পড়ে, হ্যাঁ আমরা ঠিক থাকি, নাহলে আবার জঙ্গি আসবে, ইসলামিস্টরা আসবে। এখন আবার দেখি সংসদে নতুন ভয় দেখানো হয়, এই আমরা ঠিক থাকি, নাহলে কিন্তু ফ্যাসিস্ট এসে পড়বে, মানে ইট ইজ দ্য সেম সার্কাস ফর গড সেক। কিন্তু কথা, আচ্ছা যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। আপনাকে একজন দর্শক অনেকবার একটা মানে পাঠিয়েছেন, সেইটা আমি একটু আপনাকে পড়ি। উনার নাম রাজু আহমেদ রাজান। খালেদ মহিউদ্দিন ভাই, দয়া করে প্রশ্নটি করবেন, রুমিন ফারহানাকে বিএনপি যদি মহিলা এমপি না বানাতো, বাংলাদেশে কতজন লোক রুমিন ফারহানাকে চিনতো? অনুরোধ রইল প্রশ্নটি করুন। আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছেন উনি। খুবই 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 সঠিক প্রশ্ন। বিএনপি যদি আমাকে নারী আসনে মনোনীত না করত, তাহলে আসলে কতজন আমাকে চিনত? আমি খুবই বিনয়ের সঙ্গে ভাইকে বলি, বিএনপি গঠনের পর থেকে আজ পর্যন্ত অন্তত 1,5-2 হাজার মহিলা এমপি বিএনপি বানিয়েছেন। তাদের কতজনকে আসলে আপনারা চেনেন? আমি খুবই বিনয়ের সাথেই প্রশ্নটা করছি, মানে প্রশ্ন আমাকে প্রায় শুনতে হয়, তো এটা অনেক বেশি বিনয় হয় নাই, ঠিক আছে, কিন্তু আমি পয়েন্টটা আমি বুঝতে পারছি যে অনেক বেশি বিনয় হয় নাই। বেঁচে পারেন, আমি পরের প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা হচ্ছে যে আমাদের অনেক দর্শকও আসলে, আমার বিরুদ্ধে এই অভিযোগ করেন যে দর্শক যেগুলি আসলে গঠনমূলক প্রশ্ন করেন, সেগুলির বেশিরভাগ ক্ষেত্রে আমি নাম বলি না বা প্রশ্নটা করি না, কারণ সেই প্রশ্নগুলি আমি নেই। যেগুলিতে স্পেসিফিকলি আমাকে গাল দেওয়া হয় সেগুলি বা সমালোচনা করা, সেগুলি নেই। কিন্তু এইটা আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে আমাদের রিসার্চ টিমের পাশাপাশি দর্শকদের অনেকে ওই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বটে। সেই প্রশ্নটা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যে 3 দিন আগে বাণিজ্য চুক্তিটা করলো, যেটার মধ্যে থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মুখপাত্র ছিলেন সেই শফিক সাহেবকে জানতে চাইলাম। শফিক সাহেব বললেন যে এটা যে কোনো সময় এটা বাতিলও করা যেতে পারে, কিন্তু সরকার এটিকে রাখলো। শুধু না, যিনি এই চুক্তিটি করার কৃতিত্ব বেশি দাবি করতে পারেন, তাকে আবার এই সরকারের মন্ত্রীও করা হলো। সব কিছু নিয়ে আপনি এইটা একটা সংসদের মাধ্যমে রিভিউ করার একটা দাবি তুলেছেন। এইটার এখন কি অবস্থা? মানে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা হইতে পারে। যেমন শফিক সাহেব বলতেছেন যে চুক্তিটা খুবই ভালো, ব্যারিস্টার ফুয়াদও বললেন যে হ্যাঁ, ইন্ডিয়ার থেকে বাইরে হয়ে আমেরিকার খুবই ভালো। তাই আমি বললাম ভালো হলে ভালো, কিন্তু আপনার দাবিটা তো খুব যুক্তিযুক্ত, যে সংসদের মাধ্যমে রিভিউ করার দাবি। এই দাবিটার ক্ষেত্রে আপনি খালি দাবি তুলতে পারেন, মানে এই রিভিউটা একজন সংসদ সদস্য হিসেবে আপনিও করতে পারেন কিনা, মানে আপনিও এইটা আসলে টেবিলে দিতে পারেন কিনা, বা এটা আপনি কিভাবে চান, বা এটা কিভাবে হতে পারে? খালেদ ভাই, আমি দীর্ঘ সময় এটা নিয়ে ভেবেছি যে আমাদের আর্টিকেল 145A অনুযায়ী সংবিধানের যে কোনো বিদেশি চুক্তি যদি সেটা গোপনীয় না হয়ে থাকে, সংসদে প্রেজেন্ট করতে হবে। কিন্তু আনফরচুনেটলি সংবিধানের এই ধারাটা আমরা কেউ দেখি না। 1, 2 হলো এই চুক্তিটি ভয়ানক বিতর্কিত একটি চুক্তি 2টি কারণে। এক হচ্ছে
একটা অনির্বাচিত সরকার নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে এরকম একটা চুক্তি করতে পারে কিনা। 2, এরকম একটা চুক্তি যেটা ট্যারিফ কমানোর নামে করা হলো, সেই ট্যারিফটাই কিন্তু বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। তো সেই ট্যারিফটার উপরে না, ট্যারিফ কমানোর যুক্তিতে যেই চুক্তি করা হলো নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেটা একটা রিভিউ হওয়া দরকার না সংসদে? এইবার আসেন আমার ক্ষমতা প্রসঙ্গে। আমি সংসদ মুলতুবি চাইতে পারতাম, কিন্তু ইতিহাস বলে 2-3টা ইনসিডেন্টের বাইরে সংসদ মুলতুবি হয় না। সো আরেকটা থাকতে পারে যে আমরা স্বল্প সময় আলোচনার জন্য 68 বিধিতে আমি নোটিশ দিতে পারতাম, যেটা স্পিকার মিন করেছেন যে আপনি নোটিশ দেন। আপনি জানেন এই নোটিশটা আমার 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে। আপনি আমার বাইরে, আমি আপনাকে আজকে অন রেকর্ড চ্যালেঞ্জ করছি, আপনি আর একটা সংসদ সদস্য জোগাড় করে দেন, একটা, 5টা তো পারবই না, আমার বাইরে আপনি একটা জোগাড় করে দেন যে সংসদে এই চিঠিটা স্পিকারকে দেবে যে এটা নিয়ে একটা স্বল্প সময়ে আলোচনা। আমার মনে হয় যে এটা সবারই আসলে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। অথচ এখানে সিরিজ অফ লাইজ আছে, যেটার মধ্যে আমি বলা হয়েছে যে ট্যারিফ 37% থেকে 20% বা 19% করছে, কথা সত্য না। এর আগে, চুক্তির আগেই সেটা 20% আইসা ছিল, এবং সেই 20% নিয়েও আসলে কোর্ট একটা অর্ডার দিয়ে রাখছিল, এটার মধ্যে কোনো টাইম বাউন্ড ছিল না, এবং এইটা মিথ্যার পর মিথ্যা বলা হয়েছে। এবং আমি আপনার কথা শুনে আমার কাছে মনে হলো যে এই সংসদে যদি আপনি ছাড়া আর একজন না থাকে যে এইটা আসলে স্পিকারের নোটিশে আনতে পারবেন, আমাদের মনে হয় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা চুক্তি, যে চুক্তিটার সাথে আসলে জামাতে ইসলামী এবং বিএনপি দুজনের সাথে আসলে কথা বলছে, মানে ভালো চুক্তি, তো ওনারা দুজন এটাকে ভালো বললেই পারে। আমি আপনাকে আরো খোলামেলা বলি, আমার কপালই হলো শত্রু তৈরি করার কপাল, বুঝছেন খালেদ ভাই? আমি আরেকটু শত্রু তৈরি করি। বিএনপি এটাকে আনবে না, আপনি তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ, কারণ আনবে না, কারণ যেটাও বিএনপি আনবে না, এটা তো বুঝতেই পারতেছেন। জামাতে ইসলাম পাগল হয়ে যেতেছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন করলে খুবই ভালো হবে। আমি জুলাই সনদের বিপক্ষে না, আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার উপরে আমি ওই শহীদ মিনার বহুত কিছু, আমি এগুলো ক্রেডিট ক্লেম করার ওই মানে শ্যালো পলিটিক্স বাদ দেই। হ্যাঁ, আমার প্রশ্ন হলো এই যে ভয়াবহ একটা চুক্তি, যেই চুক্তিটা আপনার সার্বভৌমত্বের উপর প্রশ্ন তুলতে পারে, আপনি তেল আনবেন কোথা থেকে সেটার জন্য তার পারমিশন লাগবে, এবং লাগছে, রাশিয়া থেকে পারে নাই তেল আনতে। আচ্ছা, আপনি মানে যুদ্ধ সরঞ্জাম, অস্ত্র, এগুলোর যুদ্ধ সরঞ্জাম কোথা থেকে কিনবেন, কম দামে কোথায় পাচ্ছেন, বা আপনি একটা কম্পিটিটিভ ভ্যালুতে যাবেন, এই সুযোগ আপনার নাই এই চুক্তি অনুযায়ী। আরো বহু সমস্যা আছে, আমরা কয়েক হাজার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হব, আর সেখানে আমেরিকা যেই ইয়েতে অল্প কয়েকটা, এবং এটা নিয়ে যখন আমরা প্রশ্ন তুলবো তখন বলা হবে যে ইন্ডিয়ান ন্যারেটিভ থেকে প্রশ্ন করা হচ্ছে, যে ভাই তাহলে সংসদে আলোচনা কর, তাহলে তো বুঝে যাবে না যে চলেন 350 টাকার আলু খাই এখন বৈশা এখন আমরা আমেরিকান আলু খাবো, ফাইন। আচ্ছা, এখন আপনি আমারে বলেন জামাত কিন্তু আগে হাত ধুয়ে ফেলছে, আমরাই চুক্তিতে হ্যাঁ বলি নাই, তো বলো নাই তো তাইলে যে 1.5 মাস সংসদ চললো, একবারও তুললো না, তোমরা এইটা তুললা না কেন? এবং এইটার ব্যাপারে তারা কোনো, এবং আপনি যে বলছেন যে আমরাও মামুরা, এটার একটা, আমার কাছে মনে হয় যে এটাও একটা প্রমাণ। দেখেন, আমার কাছে মনে হয় যে বড় বড় বিষয় যাই হোক, আপনাকে দর্শকের আরেকটা মন্তব্য একটু শোনাই। উনার নাম আল জাইদ ভ্লগস। উনি বলছেন তাহলে তো বলা যায় ফেসিস্ট হাসিনার আমলে রুমিন ফারহানা সংসদে কুসুম কুসুম বিরোধিতা করতো, প্লটও নিত, শামীম ওসমানের বোন হিসেবে রুমিন ফারহানা বেশ গদগদ এবং আপ্লুত ছিল। আপনি ইচ্ছা করলে জবাব দিতে পারেন, নাহলে আমরা পরের প্রসঙ্গে যেতে পারি। এটা না আসলে অ্যাডোমেনাম ফ্যালাসি, মানে উনি আমার বক্তব্য ওনার খুবই গায়ে লেগেছে, কিন্তু সেটার কোনো জুৎসই জবাব উনি পাচ্ছেন না। এক হচ্ছে আমি প্লট নেই নাই, আমি একদিনের মাথায় প্লটের আবেদন প্রত্যাহার করেছি। আমি কুসুম বিরোধিতা করেছি না আগুন বিরোধিতা করেছি, এটা সারা বাংলাদেশ জানে। হ্যাঁ, আর কুসুম বিরোধিতাটা এখন আমি দেখি যারা আমাকে গালি দিতে চায় তারা ব্যবহার করছে। এই কথাটি মানে জনকী, আমি এই কথাটা প্রথম পার্লামেন্টে বলেছিলাম। আর জননী আর 3 নাম্বার আরেকটা কি বললেন, শামীম ওসমানের বোন। হ্যাঁ, নিশ্চয়ই, বিকজ আওয়ামী লীগের ফাউন্ডার মেম্বারসদের মধ্যে শামীম ওসমানের বাবা যেমন ছিল,
আমার বাবাও ছিল। সো সেই অর্থে শামীম ওসমান আমার বাবার বন্ধুর ছেলে। হ্যাঁ, কারণ আমরা একটা পলিটিক্যাল মানে ফ্যামিলি থেকে একটা লিগ্যাসি বহন করছি, সো দ্যাটস ফাইন। আই মিন এটা হতেই পারে। VGR 937, আমি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে এটা একটু বলি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন খালেদ ভাই, উনি আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র বাদ দেন, আপনাদের জন্য ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছিল। ওকে ফাইন। না, ডক্টর ইউনূস তো ব্যর্থ হয় নাই খালেদ ভাই, উনি 666 কোটি টাকার কর মওকুফ করছে। আমি ষড়যন্ত্র করে, আমি ষড়যন্ত্র আমাকে বাদ দিতে বলছি। ঠিক আছে, আমি পরবর্তী প্রসঙ্গে, উনি এখন ভিভিআইপি প্রটোকলের উদ্ভট নজির তৈরি করে ওটা উপভোগ করতেছে। মানে উনি তো ব্যর্থ হয় নাই, উনি যা করতে চাইছিল তাই করে গেছে উনি বাংলাদেশ থেকে। কিন্তু সর্বশেষ সরকার প্রধানের তো 1 বছর আসলে ভিভিআইপি প্রটোকল থাকাই উচিত। মানে এটা নিয়ে আমরা এত উদ্বিগ্ন কেন হইতেছি? মানে যিনি সরকার প্রধান আছেন তিনি তার চেয়ারটা ছাড়া কেন জানেন? হ্যাঁ জি বলেন। হ্যাঁ, উদ্বিগ্ন কেন? কারণ এটাকে লুকাইতে চাইছে। কোনো কিছু লুকাইতে চাওয়া ইজ নট ভেরি নাইস। আপনাকে একটা মেসেজ দেয় যে সামথিং ফিশি। লুকাইতে চাইছে কিনা সেটা আমি শিওর না, তবে বেরিসা ফারহানা আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আপনি জানেন যে এই প্রশ্নটাও আপনি হয়তো আপনার মাথায়ও অনেকবার আসছে, যে কারণ সেনাপ্রধান সবসময়, আমাদের যিনি সেনাপ্রধান এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, শেখ হাসিনার সময়ও তিনি ছিলেন, সেই সেনাপ্রধান সবসময় বলে এসেছিলেন যে নির্বাচিত সরকার এলে, মানে 5 আগস্টে ঘটনার পরে নির্বাচিত সরকার এলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এখনো যায়নি যে সেনাবাহিনী, এর কারণ কি বলে মনে হয়? অনেকে এই যুক্তি দিচ্ছে যে আর্মি ব্যারাকে ফিরলে নিষিদ্ধ আওয়ামী লীগ কঠোরভাবে মাঠে নামতে পারে, এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আমরা একটু আপনার মন্তব্য শুনতে চাই যে সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায় নাই, নির্বাচিত সরকার আসছে, 2 মাসের বেশি সময় হলো, ফেব্রুয়ারি 17 না মার্চ এপ্রিল, হ্যাঁ 2 মাসের বেশি সময়, 2.5 মাসের মতো সময় আছে। এটা নির্বাচিত সরকারের ব্যর্থতা। নির্বাচিত সরকার আর্মিকে ব্যারাকে ফেরত পাঠাতে ব্যর্থ হয়েছে, 1। 2 হচ্ছে নির্বাচিত সরকার স্বীকার করে নিচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, মানে অ্যাটলিস্ট লিভেবল রাখা। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি 5ই আগস্টের পর ঠিক বলাটা খুবই মানে ভুল হবে। হ্যাঁ, লিভেবল বাংলাদেশ রাখা, সেই ক্যাপাসিটি, সেই কম্পিটেন্স গভর্নমেন্টের নাই। 3 হচ্ছে এই সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। এর বাইরে তো আমি আসলে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তার জবাব দিতে পারবো না। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ কোনো ওয়ার্স অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা, মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে। দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট হিজ জব। কিন্তু তাকে এটা করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে আছেন, স্টিল তিনি সেখানে আছেন, তিনি সেখানে আছেন এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই। এই গভর্নমেন্ট তাকে সেই মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল অ্যান্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি ওনার সকল বিষয় বুৎপত্তি আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে উনি সংবিধান নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে হয় যে মানে আমাদের মানে সংবিধানের বড় বড় যারা মানে মানে কি বলবো বিশেষজ্ঞ ছিলেন এবং আছেন এখনো, তারাও খুবই থতমত খেয়ে যাবেন। হ্যাঁ, উনি এত ভালো সংবিধান বোঝেন, জানেন। মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে, মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতাকর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতো
মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আমার কাছে এটাই মনে হয়। মব নিয়ে যখন কথা বললেন তখন আমি আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল সাক্ষাৎকার, আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে। আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোনো অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার ভিতরে মব করা হচ্ছে, যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি। অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, ঠিক এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে, হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও লোক জড়ো করো, কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো, কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো, কাউকে চেয়ার থেকে সরাই দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ, যদি না আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই, আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি, হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো, মানে কিছুটা ক্রেডিট তাদের ঝুলিতে গিয়ে জমা হইতো যে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। সে আমাদের দলের বাইরে চলে গেছে, সে স্বতন্ত্র এমপি, কিন্তু আমরা তার বিরুদ্ধে হওয়া কোনো অন্যায়কেও মানব না। ইটস আ ভেরি বিউটিফুল মেসেজ ফ্রম দি গভর্নমেন্ট সাইড। কিন্তু আপনার ব্যাপারে কিন্তু আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আপনার ব্যাপারে এইসব সিদ্ধান্ত নেওয়া তো মুশকিল, কারণ আছে আপনি তো একাই 100, আপনি তো ডিসি সাহেবকে ধমকান, তাকে আঙ্গুল তুলে বকা দেন, তাকে মানে বাদ করে দেন। মানে এখন আসলে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে থেকে আপনার বিরুদ্ধে আক্রমণটা আপনি ইনিশিয়েট করেছেন কিনা সেইটাও তো একটা, আমি ইনিশিয়েট করেছি, উনি দেন বিষয়টা অ্যাড্রেস যদি করতেন, পুলিশকে ফোন করতেন। আর আজকালকার দিনে না খালেদ ভাই, বিশ্বাস করেন, ওই আমার ম্যাজিস্ট্রেটকে বুড়া আঙ্গুল দেখানো যেমন লুকানো যায় না, আবার একই ভাবে ওই আমার কিছু ইনিশিয়েট আমি করলাম কিনা সেটাও লুকানো যায় না। আর বিশেষ করে স্পটলাইটের নিচে যারা থাকে তাদের তো আরো কিছু লুকানো যায় না। সো এইটা বোধহয় এমন কোন রকেট সায়েন্স হইতো না যে ইনিশিয়েটটা কে করলো, কেন হইলো, কোথায় হইলো। এটার ভিডিও ফুটেজ, মানে স্টিল ছবি হাজার হাজার ফেসবুকে ভাষা বেড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি কি, এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই, 222টা সিট আছে, তারপর হচ্ছে যারা আছে তারা মামুরা আছে, তারা আপনি একজন, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই জন্য আমি আমার সংসদের প্রথম দিন বলছিলাম, আমরা ফিজিক্সে ব্রুট মেজরিটি ইজ আ ভেরি ব্যাড সিগন্যাল ফর দি রুলিং পার্টি। আমরা আসলে মানে ইয়া পড়তে গিয়ে আমার এটা প্রায় মনে হয় যে থিটা ক্ষুদ্র বলিয়া ওকে উপেক্ষা করা যায় এখানে, মানে ওইটা। আমি পরবর্তী প্রসঙ্গে যাই। সেই পরবর্তী প্রসঙ্গ হচ্ছে জুলাই সনদ, যে জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এমন কথা আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলতেন, এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও বলছেন, মানে এখন বলছেন, আগে বলেছেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিষয়ে আমরা দেখছি সরকার পিক এন্ড চুজ করছে, মানে এই গুম অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়, সংবিধান সংস্কার কমিশন এইসব বিষয় বাতিল করে দিয়েছে। এসব নিয়ে কি বলবেন? মানে জুলাই সনদ নিয়ে আপনার অবস্থান কি? এই সরকার যেমন আপনার একটা খুবই
ইন্টারেস্টিং অবস্থান আমি দেখি যে সবাই যখন গণপরিষদের, সবাই বলতে মানে বিএনপি ছাড়া বাকি সবাই যখন গণপরিষদ না মানে সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা একটি শপথ নিল, তখন আপনি সেটা নেন নাই। কিন্তু জুলাই সনদ নিয়ে কি তাহলে আপনি বিএনপির সঙ্গে আছেন না জামাতের সঙ্গে আছেন, মানে নাকি আপনি? দেখুন খালেদ ভাই, আমি কয়েকটা বিষয়ে মনে করি সুরাহা হওয়া দরকার, এটা জুলাই সনদে থাকুক আর না থাকুক। এক হচ্ছে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, এই জায়গাটার পরিবর্তন দরকার। সেটা আপনি প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদের ক্ষমতার ভাগাভাগি বলেন, কিংবা আপনি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি বলেন, এখানে একটা ব্যালেন্স আসা দরকার। এক। দুই হচ্ছে ৭০ অনুচ্ছেদ কখনোই, আমি যে বললাম যেটা, যে সরকারের সমালোচনা বা সরকারের কোনো সিদ্ধান্তের সমালোচনা করার ক্ষেত্রে কখনোই বাধা ছিল না, কিন্তু ভোট দানে বাধা ছিল। এখন যদি কিছু জায়গায় ভোট দানের সেই বাধা তুলে নেওয়া হয়, মানে কিছু জায়গায় বাদ দিয়ে বাকিগুলোতে মানে ভোট দানে কোনো বাধা নাই, হতে পারে। তিন হচ্ছে আমাদের এই যে উইনার টেকস অলের সংস্কৃতি, এবং প্রতিটা ইনস্টিটিউশনের প্রধান, এখন তো শুধু প্রধান না খালেদ ভাই, এখন একেবারে লেজ পর্যন্ত, মানে মাথা ফ্রম হেড টু টো, প্রতিটা লেয়ারে 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 এক যারা পাওয়ারে থাকে তাদের একচ্ছত্র আধিপত্য। এই জায়গাটাকে সরিয়ে ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করার জন্য, সেটা আপনি বিচার বিভাগ বলেন, সেটা আপনি আমলাতন্ত্র বলেন, সেইটা আপনি পুলিশ বলেন, মানবাধিকার কমিটি, যেটাই হোক, হ্যাঁ, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে শক্তিশালী করা এবং সেখানে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেয়া, এর বাইরে আসলে আমার মনে হয় যে মানে these are the very basic things যেখানে আমাদের পরিবর্তন আনতেই হবে। কিন্তু আপনার কাছে মনে হয় না যে আপনার বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক চেষ্টা করতেছেন, অনেকে বলতেছেন যে তিনি এত বেশি ক্ষমতা বিলিয়ে দিচ্ছেন যে আসলে সালাউদ্দিন সাহেবের মনে প্রধানমন্ত্রী, তিনি হয়তো মানে তিনি বিভিন্ন জায়গায় তো ক্ষমতায়িত করতেছেন অন্যজনের, মানে এই অভিযোগ আমি করতে, মানে আমার কাছে ভালোই লাগে উনি বসে থাকেন, সালাউদ্দিন সাহেব কথা বলেন, ভালোই লাগে। সালাউদ্দিন সাহেবের ওই যে সংবিধান পড়ানো, ও ভালোই লাগে আমার কাছে। তা কিন্তু ঘটনা হইতেছে যে উনি তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেষ্টাই করতেছেন মনে হয়, মানে খোদ সংসদে থাকা অবস্থাতেও কথা বলতে ওকে দিচ্ছেন, খুবই খালেদ ভাই খুবই লো প্রোফাইল মেনটেন করছেন। আমি যদি সরকারকে মানব দেহের সঙ্গে তুলনা করি, মাথা হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আপনি যদি হাত দিয়ে ভাত না খেয়ে পা দিয়ে ভাত খান, তাহলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে না? মানে আইনমন্ত্রীর দায়িত্ব হলো সংবিধানের উপর লেকচার দেওয়া, সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয় তাহলে আসলে আইন শৃঙ্খলাটা কে দেখবে? ওটা কি আইনমন্ত্রী দেখবেন? মানে এই যে একটা লেজে গোবরেকে যদি আপনি বলেন ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, তাহলে আমার আর কিছু বলার নাই। কিন্তু আমি একটা লেজে গোবরে দেখতে পাচ্ছি আর কি, মানে এটা আমার সাথে, আমি জানি যারা পার মাতালের মতো দল মানে না করলে এটা একমত হওয়ার কথা, কিন্তু বেঁচে ফারানা, আমি শুধু মানে আপনাকে একটু মনে করাই দিতে চাই যে তৃতীয় টার্মে যখন রেকর্ড করার জন্য টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী হলেন, যেটা 2005 সালের নির্বাচনে, তখন দেখা যেত যে টনি ব্লেয়ারকে কোনো প্রশ্ন করলেই তিনি চ্যান্সেলর অফ এক্সচেকার, যিনি গর্ডন ব্রাউন, যিনি এবার পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার কাছেই সবকিছু ঠেলে দিতেন। মানে এইটা টেলিভিশনে, সংসদে, সবকিছু, এটা তো অসুবিধাটা কি? মানে আমি যদি মনে করি এই উত্তরটা আমার এই কলিগ ভালো দিবেন, তিনি এখন স্বতন্ত্র মানে কি মন্ত্রী, এটা দেখার কি আমার খুব বেশি দরকার আছে? মানে তিনি অর্থমন্ত্রী ছিলেন গর্ডন ব্রাউন, মানে যদি আমি চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, মানে আমি দর্শকদের জন্য বললাম, কিন্তু অর্থমন্ত্রী সকল বিষয়েই আসলে কথা বলতেন সে সময়। আমি এটা শেষ কথা বলি, ওই নির্বাচনে আমাকে আগে লিখে দিতে হয়েছিল ব্লেয়ারকে ভোট দিলে ব্রাউনকে পাবেন, সিরিয়াসলি, প্রথম মানে ব্লেয়ারকে, হ্যাঁ, এবং তাই হয়েছে। মানে তো অসুবিধা কি সালাউদ্দিন, মানে তারেক সাহেবকে ভোট দিলে সালাউদ্দিন সাহেবকে পাইলে? একদম, মানে কোনো অসুবিধা নাই, তারেক সাহেবকে ভোট দিলে পুরো মন্ত্রী পরিষদই পাওয়া যাচ্ছে, তাতেও কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যদি উনি ওনার মন্ত্রণালয়কে সঠিকভাবে একেবারে 100% দেওয়ার পরে উদ্বৃত্ত সময়টা বা উদ্বৃত্ত কাজটা উনি করতেন, তাহলে আর কোনো কথা থাকতো না। আমি সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়ছে না, গত 2 মাসে
একটা হত্যার পরিসংখ্যান বেরিয়েছে, and the number is alarming. আমার নাম্বারটা এক্সাক্ট মনে নাই বলে আমি আর এটা বলছি না এখানে, কিন্তু আমার এটুকু মাথায় আছে যে দ্যাট ফিগার ওয়াজ অ্যালার্মিং। ওকে, এটা কোনো ভালো বার্তা দেয় না। একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটেছে, একজন মাজারের ব্যক্তিকে ধরে নিয়ে এসে দফায় দফায় মেরে তার মৃত্যুকে এনশিওর করা, এবং এবং তারপরের ঘটনা আরো ভয়ানক খালেদ ভাই, তার পরিবার কিংবা তার মুরিদগণ কেউ মামলা করার সাহস করে নাই। আপনি আপনার রাষ্ট্রে এতটুকু সিকিউরিটি একটা মানুষকে দিতে পারছেন না যাতে তার জীবনের অধিকার নিশ্চিত হয়, তা তো পারছেন নাই, আবার তার পরিবার বা তার নিকটাত্মীয়রা মামলা করবে সেই সাহসটুকুও যখন তারা সঞ্চয় করতে পারে না, তখন সেটা সরকার এবং আরো প্রিসাইসলি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে ইঙ্গিত করে। না, স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে ব্যর্থ, ওদিকে খারাপ, মানে ইংরেজিতে খারাপ, অঙ্কে ভালো, এরকম তো হতে পারে, তাই না? মানে সবাই, মানে উনি হয়তো মানে আপনি বলছেন যে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাথমিক দায়িত্ব, কোনো অসুবিধা নাই। জি হ্যাঁ খালেদ ভাই, তাহলে আমি যদি অঙ্কে ভালো হই আমি আর ইংরেজিতে খারাপ হই, তাহলে আমি অঙ্ক নিয়েই ফার্দার পড়াশোনাটা করবে হয়তো উনি, আমি অনার্স মাস্টার্সে ওইটা নিয়ে অঙ্ক নিয়ে উনি হয়তো ইংরেজিতে যাব না। উনি হয়তো ইংরেজির জন্য একজন মানে প্রাইভেট টিউটর হয়তো রাখবেন তখন একটু পরে, মানে একটু গুছাইতে তো একটু সময়, মানে আমরা একটু আগে শুরু করেছি কিনা তার সমালোচনা, সেটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম, যে মানে একদম প্রথম দিন থেকে। আমি বরং এটা বলি যে আমরা তাকে ওয়েক আপ কল দিচ্ছি। আচ্ছা, ওয়েক আপ কল দিচ্ছেন। যাই হোক, এর মধ্যে ইন দ্য মিন টাইম দর্শক মোহাম্মদ মেহেরাজুল ইসলাম উনি বলছেন, ভাই আমার নাম খালেদ মহিউদ্দিন, আপনি লিখেছেন যে খালেদা ভাই আপনিও দেখি কুসুম কুসুম প্রশ্ন করতেছেন। ঠিক আছে, মেনে নিলাম। আমি একটু আপনার কাছে ওই যে ডিজিটাল সিকিউরিটির প্রসঙ্গে একটু আসি, যে বেশ কিছুদিন ধরে যারা মানে বিভিন্ন রকম মানে সাইবার ক্রাইম বা বট আইডির আক্রমণের শিকার, আমরা যদি ওইভাবে বলি, তার মধ্যে আপনি একজন, মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে কোনো ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না। আপনি এখন কেমন দেখতেছেন আসলে মত প্রকাশের স্বাধীনতা, এই বট আইডি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলি আসলে কিভাবে আপনি দেখেন? মানে কথা হইলো যে আমরা কি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বললো, আমরা কি তার আসলে গ্রেপ্তার দাবি করতেছি, সেইটা কি আবার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে কিনা? মানে কি আছে যদি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা ছড়ায় বা একটা ফটো কার্ড তারা দেয়, এইটাকে আমরা এত অপরাধ হিসেবে কেন দেখবো, বা এখানে ফাইন লাইনটা কোথায়? ফাইন লাইনটা আমার কাছে যেটা মনে হয়, মানে আমি তো অসম্ভব রকম এগুলোর শিকার হয়েছি। একে তো নারী, তার উপর এস্টাবলিশমেন্ট বিরোধী নারী, তার উপর ওমেন উইথ আ ভয়েস, সো আমাকে ভয়ানক রকম আক্রমণের শিকার হতে হয়েছে। এবং গত কয়েক বছর ধরে আসলে আমার কাছে মনে হচ্ছে ফাইন লাইনটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ, আপনার সেই মিথ্যা ফটো কার্ড একটা অস্থিরতা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই। ধরুন বলা হলো যে আপনি ধর্মের বিরুদ্ধে এই কথা বলেছেন, যেটা আপনি বলেন নাই, এবং এটা আপনার জীবন এবং আপনার পরিবারের উপর একটা হুমকি তৈরি করছে, তখন আমার মনে হয় এই ধরনের মিথ্যাকে দেন অ্যান্ড দেয়ার অ্যাড্রেস করতে হবে, দেন অ্যান্ড দেয়ার এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে। কিন্তু এর বাইরে আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে গালাগালি, নোংরা কথা, বিশ্রী মানে ফটোশপ করা, যা ইচ্ছা আপনার যেরকম রুচি, আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। আমি একটু পুরনো প্রসঙ্গে, দর্শক যেহেতু এই প্রশ্নটা বারবার করতেছেন, সেই জন্য আপনাকে একটু বলি। উনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, যে উনি একটি শপথ নিয়েছেন, আরেকটি কেন নেননি, সেটি একটু সংক্ষেপে বলবেন কিনা? হ্যাঁ, আমি তো বহুবার বলেছি, আবারও বলছি, যেহেতু আমি প্রথম শপথটা এক্সিস্টিং সংবিধানের অধীনে নিচ্ছি, সেহেতু দ্বিতীয় শপথটা আমি নিতে পারি না। কারণ দ্বিতীয় শপথটা নেওয়া মানে হচ্ছে প্রথম শপথ নালিফাই হয়ে যায়। প্রথম শপথ অনুযায়ী যে সংবিধান, সেই সংবিধানে আমাকে বলে দিচ্ছে যে কোন কোন, মানে আমি যদি পরিবর্তন আনতে চাই কিভাবে পরিবর্তন আনবো, 142 আর্টিকেল। তো এরপরে যখন আমি আরেকটা শপথ দেই এবং সংবিধান সংশোধন পরিষদ গঠনের জন্য শপথটা নেই, তখন আসলে আমার প্রথম শপথটা প্রশ্নটা হচ্ছে না, বেঁচে পারে না। প্রশ্নটা হচ্ছে যে আপনি তো জানতেন যে আপনাকে দুটো শপথ নিতে হবে,
কারণ এই ব্যাপারে একটা অধ্যাদেশ না। জারি হয়েছে নভেম্বরেই। আপনি জানতেন যে একটা পরিষদ হবে যারা সংবিধান সংস্কার করবে, সেই শপথটাও নেওয়া হবে, একই দিনে সেই শপথ নেওয়া হবে। এটা তো একটা অধ্যাদেশে এটা তো লেখা ছিল। আপনি তো আগে এটাতে বলেন নাই যে আপনি এটা নেবেন না। আরো একটা কথা হলো যে মোটামুটি ভাবে 70-75 জন তো ওই 2 শপথ নিছেন, তাদের শপথ মানে কি ভঙ্গ হয়ে গেছে? তারা কি বাদ হয়ে গেছে? তারা তো রীতিমতো সুন্দর সুন্দর কথা বলতেছে। এই সংবিধান একদল বলছে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে লিখতে হবে, উই হ্যাভ টু রিরাইট ইট। আরেক দল বলছে না, আমরা কিছু জায়গায় অ্যামেন্ড করব। যারা বলছে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার ছিল, তারা কেন 5ই আগস্টের পর সেটা ছুঁড়ে ফেলে দিল না? তারা কেন বিপ্লবী সরকার গঠন করলো না? এখন কি দাঁড়িয়েছে, সংবিধানের কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন, কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন না। মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি সংসদ গঠন, সরি, গভর্নমেন্ট ফর্ম করছেন, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। আপনি আবার ওই রাষ্ট্রপতির কাছে শপথও নিচ্ছেন, কিন্তু আবার বলছেন এই রাষ্ট্রপতি সংসদে এসে দাঁড়ালে আপনি মব করে তাকে সরিয়ে দেওয়ার একটা মানে পায়তারা করছেন। মানে এটা মানে কি একরকম, মানে মনে হচ্ছে একটা বড় কেক পাওয়া গেল, আপনি একবার এদিকে খাচ্ছেন আবার বন্ধুকে ডেকে ওইদিকে দিচ্ছেন। সেইটা তো মোটামুটি ভাবে আমরা সবাই করতেছি। মানে আমরা সংবিধান করতেছি, সংবিধানে যা কিছু আছে সেগুলির অর্ধেকটা মানতেছি, অর্ধেকটা মানতেছি না, কিছুটা ভালো লাগলে মানতেছি, কিছুটা ভালো লাগলে মানতেছি না। এটা ভালোই, এটা খারাপ না। কারণ মনে হয় যে সংবিধানের জন্য তো মানে আমরা পরবর্তীকালে আমরা যাই করব সেইটাই সংবিধান, এটা তো আমরা আগেও দেখে আসছি। পরে এগুলি সবগুলি ঠিক হয়ে যাবে, এতে অসুবিধা নাই। কিন্তু সব রাটিফাই করে ফেলবে, হ্যাঁ, সব আমরা যা যা করছি সবকিছু শুদ্ধ বলিয়া গণ্য হইবে, তত কোনো গণ্য হইবে, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আমি এই প্রসঙ্গে যখন প্রশ্নটা করব তখন দর্শকরাও আসলে কাছাকাছি বিষয়ে কথা বলতেছেন যে গত 1 বছর ধরে যারা আপনাকে পছন্দ করেন, তারা আপনার কথা পছন্দ করছেন, তাদের বড় একটি অংশ আবার এই অভিযোগ তুলছেন যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। মানে আপনি কি দেখেন? যে আমার কাছে না নিজেকে, মানে আমি যদি তাদের সকল অভিযোগ সত্য বলিয়া ধরিয়া লই, হ্যাঁ, যে আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী লীগের ন্যারেটিভ বাঁচায় রাখছি, তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতো, বুঝছেন? যখন বিএনপি আইসিইউতে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না, হইলেন লাইফ সেভিং মেশিন, হইলেন লাইফ সেভিং মেশিন। আপনি তো সময় বিএনপি করতেন, সেজন্য আপনি বিএনপিকে বাঁচাতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন না, নাকি করেন সেজন্য গোপনে? মানে না, আমি আওয়ামী লীগ করি না, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। কিন্তু আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে, তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না, মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু। আপনি বুঝে নেন। জি জি জি। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষে কথা বলছেন। ব্যাপারটা কি এরকম? যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করব? মানে অনেকে এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়ে করব কেন জানেন? হ্যাঁ, জি বল। না 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 না, কখনো না। জি, ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন, তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, ফর গডস সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ, তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ,
তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে, না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির চর্চাটা করি।